দেখে কি মনে হচ্ছে কোনো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ভেতরে আছি, কিন্তু একদমই নয়। আমি আছি অযোধ্যা জাংশনের ভেতরে। ভেতরটা পড়েছে দেখো খালি একবার চারিদিক। তোমরা কি দেখে মনে হবে এটা অযোধ্যা জাংশন? দেখে মনে হচ্ছে না কোনো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ভেতরে, কিন্তু সেটা একদমই নয়। তো কি খবর সবার, চলে এসেছি অযোধ্যা ধামে। এখান থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরেই মন্দির, ওখানে যাব দর্শন করতে আজকে রাম জন্মভূমিতে। অযোধ্যা ধাম স্টেশন থেকে রাম মন্দিরের ডিস্টেন্স মাত্র 1 কিলোমিটার মতো। টোটো অ্যাভেলেবেল থাকে, কিন্তু পায়ে হেঁটে গেলেই বেশি ভালো হবে, তাহলে আশপাশের পরিবেশটাও তোমরা দেখতে পাবে। কারণ বর্তমানে কিন্তু ওখানে প্রচুর হোটেল, দোকান, রিসর্ট এগুলো গজিয়ে উঠছে। তোমরা যে জায়গাটা এখন দেখছো বর্তমানে এগুলো বাড়িই ছিল, যেগুলো ভাঙার কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আমি গেছিলাম ওখানে ফেব্রুয়ারির 4 তারিখ, মানে ঠিক উদ্বোধন হওয়ার 12 দিন পরে। তো তার মধ্যেই কিন্তু কাজ একদম তুঙ্গে। এগুলোকেই ভেঙে কিন্তু এখানে হোটেল তৈরি হবে বা দোকান তৈরি হবে। আর যেহেতু স্টেশন থেকে মাত্র 1 কিলোমিটার ডিস্টেন্স, তাহলে তোমরা বুঝতেই পারছো যে এই জায়গাটার ভ্যালু কোন লেভেলে। শুরুতেই বলবো একটা জিনিস, এখানে পুলিশ প্রোটেকশন কিন্তু চোখে পড়ার মতো। শুধু এখানেও না, আমি বেনারসে গিয়ে যেরকম দেখেছিলাম কাশী বিশ্বনাথ মন্দিরের বাইরে, রাম মন্দিরেও কিন্তু প্রচুর 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 পুলিশ প্রোটেকশন। ঢুকলাম মন্দিরের এন্ট্রেন্স দিয়ে, আমি আর অঙ্কুশ আছি এখন। আলাদাই ভাইব, চারিদিকে ভজন চলছে, গান চলছে। বর্তমান রাম মন্দিরটি এখানে 2.7 একর জমির ওপরে নির্মাণ করা হয়েছে, যেখানে পূর্বে বাবরি মসজিদ ছিল এবং তারও আগে ছিল রাম মন্দির। মন্দিরটির দৈর্ঘ্য হলো 360 ফুট, প্রস্থ হলো 235 ফুট এবং উচ্চতা হলো 161 ফুট। রাম মন্দিরের ইতিহাস আমরা সকলেই কম বেশি জানি। ভগবান বিষ্ণুর অবতার হলো রামচন্দ্র, ব্যাপকভাবে পূজিত হিন্দু দেবতা। প্রাচীন ভারতীয় মহাকাব্য রামায়ণ অনুযায়ী রামের জন্ম হয়েছিল অযোধ্যাতেই। বাবর 16তম শতাব্দীতে উত্তর ভারত জুড়ে মন্দির আক্রমণের ধারাবাহিকতায় মন্দিরটি আক্রমণ করে এবং ধ্বংস করে। পরবর্তীতে মুঘলরা বাবরি মসজিদ নামে একটি মসজিদ নির্মাণ করেছিলেন, যা রাম জন্মভূমি তথা রামের জন্মস্থান বলে মনে করা হয়। জেসুইট ধর্মপ্রচারক জোসেফ টাইফেন থালার দ্বারা রচিত ল্যাটিন বই ডেসক্রিপটিও ইন্ডিয়াতে মসজিদটির প্রথম উল্লেখ 1767 খ্রিস্টাব্দে খুঁজে পাওয়া যেতে পারে। তার মতে রামকোট মন্দির ধ্বংস করে মসজিদটি নির্মাণ করা হয়েছিল। বিশ্বাস করা হয় অযোধ্যায় রামের দুর্গ ও বেদি ছিল, যেখানে রাম জন্মস্থান অবস্থিত। রাম মন্দিরকে কেন্দ্র করে প্রচুর ছোট বড় ইতিহাস রয়েছে, কিন্তু মূল ঘটনাটি ঘটে 6 ডিসেম্বর 1992। প্রায় 1.5 লাখ স্বেচ্ছাসেবক নিয়ে ওই স্থানে একটি সমাবেশ আয়োজন করা হয়েছিল, কিন্তু সমাবেশটি হয়ে ওঠে হিংসাত্মক এবং ভেঙে ফেলা হয় মসজিদটিকে। এর ফলে হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে কয়েক মাস ধরে আন্তঃসাম্প্রদায়িক দাঙ্গা হয়, যার প্রত্যক্ষ ফলস্বরূপ মুম্বাইতে আনুমানিক 2000 লোকের মৃত্যু এবং সমগ্র ভারত উপমহাদেশে দাঙ্গার সূত্রপাত হয়েছিল। মসজিদ ধ্বংসের একদিন পর 7 ডিসেম্বর 1992-তে দ্য নিউ ইয়র্ক টাইমসে প্রতিবেদন দেয় যে পাকিস্তান জুড়ে প্রায় 30টিরও হিন্দু মন্দিরকে হামলা করা হয়েছিল এবং কিছুতে তো আগুনও ধরিয়ে দেওয়া হয়েছিল। এবং শুধু পাকিস্তান নয়, বাংলাদেশেও প্রচুর হিন্দু মন্দিরে আক্রমণ করা হয়েছিল। পাকিস্তান জুড়ে একদিনে ছুটি ঘোষণা করা হয়েছিল অফিস এবং স্কুলে। স্টেশন থেকে বেরিয়ে তোমরা যে জিনিসটা পেয়ে যাবে, এখানে প্রচুর নতুন হোটেল ওপেন হয়েছে, যেগুলো তোমার স্টার্টিং প্রাইস 1200 থেকে 1500-র মধ্যে। এবং হোটেলের মানে স্টেশনের বাইরে প্রচুর 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 ভান্ডারা আছে। কিন্তু যেটা শুনলাম যে নাকি ওখানে আধার কার্ড জমা রেখে তোমাদের খেতে হবে। এটা কেন আমি জানি না, কারণ আমি অমরনাথ যাত্রাতে এরকম কিছু শুনিনি। তো ওখানে তোমাদের আধার কার্ড জমা দিতে হবে, দেন তোমরা ভান্ডারা থেকে ফ্রিতে খাবার খেতে পারবে। দেন খাওয়া হয়ে গেলে আবার নিজের নিজের আধার কার্ড তোমরা কালেক্ট করে নিতে পারবে। এই হলো ব্যাপার, আপাতত এইটুকুনি জানতে পেরেছি এখানে এসে। ওই যে দূরে দেখা যাচ্ছে রাম মন্দির। জানি না ভেতরে ক্যামেরা নিয়ে যেতে দেবে কিনা, যতটা নিয়ে যাবে, যতটা নিয়ে যেতে অ্যালাউ করবে ততটাই তোমাদের নিয়ে গিয়ে দেখাবো। তো জাস্ট জানলাম এখানে যে এখানে আমাদের কিছু নিয়ে যেতে দেবে না ভেতরে, ফোন, ল্যাপটপ, ব্যাগ সব কিছু এখানেই রেখে যেতে হবে। তো কী করবো, যতটুকুনি ভেবেছিলাম যে তোমাদের কাছ থেকে নিয়ে গিয়ে দেখাবো, সেটা তো সম্ভব হচ্ছে না। যদিও এটা একটা ভালো ডিসিশন, কারণ ওখানে যদি সবাইকে মোবাইল নিয়ে যেতে এখন একটা বেকার গ্যাদারিংয়ের সৃষ্টি হবে, যেটা কখনোই ঠিক নয়। যেই জিনিসটার উদ্দেশ্যে আসা, ভগবান দর্শনের জন্য আসা, সেই জিনিসটার প্রতি ফোকাস থাকা সব থেকে ইম্পর্টেন্ট। তো দেখা যাক কোথায় গিয়ে আমরা ব্যাগ রাখতে পারি, তারপরে না হয় বেরিয়ে তোমাদের সঙ্গে কথা হবে, কী এক্সপিরিয়েন্স হলো, কী ফিল করলাম, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর ভেতরের নিয়ে আলাদা করে কি বলবো, অসম্ভব সুন্দর সুন্দর, মানে প্রকাশ করতে পারবো না, এত সুন্দর দর্শন হয়েছে আমাদের। কোনো ভিড় নেই, কোনো এক্সট্রা গ্যাদারিং নেই। আর যেহেতু অনেকটা বড় স্পেসের মধ্যে বানানো হয়েছে এবং অনেকটা জায়গা কভার করে বানানো হয়েছে, সেই জন্য
এখানে কিন্তু ভিড়টা চোখে পড়ছে না। ভিড় আছে, নো ডাউট ভিড় আছে, সবে আজকে নিয়ে 11-12 দিন মতো হয়েছে, মন্দির ওপেন হয়েছে, নো ডাউট ভিড় আছে, কিন্তু সেই ভিড়টা কিন্তু তোমরা বুঝতে পারবে না, কারণ জায়গাটা এতটা বড় এলাকা জুড়ে আছে। ভেতরে যাবে, ভেতরে এন্ট্রেন্সের পর ওখানে ভেতরের যা ডেকোরেশন আলাদাই লেভেলের। সোনার দরজা কতগুলো আছে আমি কাউন্ট করে উঠতে পারিনি ওইটুকুনি সময়ের মধ্যে। দেন ওখান থেকে বেরোনোর পর এক্সিট থেকে তোমরা একটা করে প্রসাদ পাবে, তোমরা এই প্রসাদটা পাবে এক্সিট থেকে বেরোনোর পর। একটা করেই দিচ্ছে, বাট আমি 3খানা চেয়েছিলাম, আমাকে 3খানাই দিয়ে দিয়েছিল, বাড়ির জন্য নেওয়ার আছে। বাকি যারা চাইবে তারা পেয়ে যাবে, অসুবিধার কিছু নেই। তো এই হলো টোটাল ব্যাপার, খুব পিসফুলভাবে দর্শন হচ্ছে, কোনো এক্সট্রা হ্যাঙ্গাবা নেই। বাট হ্যাঁ, যে জিনিসটা চোখে পড়ার মতো সেটা হলো এখানের পুলিশ প্রোটেকশন জাস্ট নেক্সট লেভেলে। তোমাদের একবার ব্যাক ক্যামেরাটা আমি অন করে দেখাচ্ছি যতটুকু দেখানো সম্ভব এখানে। তো আমি জাস্ট এই দর্শন করে বেরোলাম, তোমরা দেখতে পাচ্ছ মন্দির, ভেতরে ক্যামেরা কোনো রকমভাবেই অ্যালাউ না। এখানে দুটো চেক পোস্ট আছে, একটা হচ্ছে এইটা এবং একটা হচ্ছে ভেতরে। এই দুটো জায়গা চেক করার পরেই তোমাকে ভেতরে ছাড়বে। তো যাদের কোয়ারিজ থাকে যে ব্যাগ কোথায় রাখবো, ফোন কোথায় রাখবো, তো দুটো জায়গা আছে, একটা হলো এইখানটা, এখানে চেক করার পর ভেতরে গিয়ে তোমরা জুতো রাখতে পারবে, অ্যান্ড রাইট হ্যান্ড সাইডে তোমরা যে জায়গাটা দেখতে পাবে সেখানে তোমরা ফোন রাখতে পারবে। বাট দুটো জায়গাতেই খুব মারাত্মক লেভেলের লাইন পড়ে, তো সেক্ষেত্রে তোমরা এইটা করতে পারো। এই যে তোমরা জায়গাটা দেখতে পাচ্ছ যেখানে লেখা আছে ফ্রি লকার সার্ভিস, এখানে আমি আমার ব্যাগ রেখেছিলাম, এখানে আমাকে আলাদা রকমভাবে কিন্তু কোনো রকমের কোনো চার্জেস পে করতে হয়নি। বাট হ্যাঁ, এখানে একটা কন্ডিশন আছে, এখানে তোমরা শুধু ব্যাগ রাখতে পারবে, মোবাইল কিন্তু আলাদাভাবে রাখবে না। যদি তোমরা শুধু মোবাইল ক্যারি করো বা ট্রাইপড ক্যারি করো, সেগুলো কিন্তু এখানে রাখতে পারবে না। এক্ষেত্রে এখানে ব্যাগের ভেতরে তুমি যদি তোমার মোবাইল বা বাকি যেসব জিনিসপত্রগুলো আছে সেগুলো যদি রেখে দাও, সেক্ষেত্রে কিন্তু কোনো রকমের সমস্যা হবে না। সেক্ষেত্রে লাভটা কী হলো? এক্ষেত্রে লাভ এটাই হলো যে তোমাদের ভেতরে গিয়ে আননেসেসারি লাইন দিতে হবে না, যেটা একটা বড় সমস্যা হয়ে যায়। তো যেমনটা বললাম আমি, যে এখানে তোমরা যদি ব্যাগ আর মোবাইল একসঙ্গে জমা করো, শুধু যদি মোবাইল জমা করতে আসো তাহলে কিন্তু এটা জমা নেবে না। ব্যাগের ভেতরে মোবাইল জমা করে এখানে দিয়ে দেবে, পুরোটাই সেফ এবং সিকিওর। বাট তোমরা যদি এখানে না জমা করে ভেতরে গিয়ে জমা করো, তাহলে কিন্তু ভাই প্রচুর একটা বড় লাইনের সম্মুখীন হতে হবে তোমাদের। সংসদে 2020 সালে 5ই ফেব্রুয়ারি ঘোষণা করা হয়েছিল যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অধীনে সরকার মন্দির নির্মাণ পরিকল্পনা গ্রহণ করেছেন। 2 দিন পর অর্থাৎ 7ই ফেব্রুয়ারি 2020-তে শহর থেকে 22 কিলোমিটার দূরে ধর্নিপুর নামের একটি গ্রামে মসজিদ নির্মাণের জন্য প্রায় 5 একর জমি বরাদ্দ করা হয়। দেখো, ইতিহাস তো আছেই, কিন্তু এখানে মূল যে জিনিসটা তোমাদের নজর কাড়বে সেটা হলো এখানে স্থাপত্য। রাম মন্দিরের মূল নকশাটি 1988 সালে আহমেদাবাদের সোমপুরা পরিবার তৈরি করেছিল। সোমপুরা পরিবার সোমনাথ মন্দির সহ কমপক্ষে 15 প্রজন্ম ধরে সারা বিশ্বে 100টিরও বেশি মন্দির নকশা করেছিলেন। কিন্তু মূল নকশাটি পরিবর্তন করে একটি নতুন নকশা 2020 সালে সোমপুরার বাস্তুশাস্ত্র এবং শিল্পশাস্ত্র অনুযায়ী তৈরি করা হয়। মন্দিরটি হবে 235 ফিট চওড়া, 360 ফুট লম্বা, 161 ফুট উঁচু। মন্দিরটি উদ্বোধন হওয়ার পর এটি এখন বিশ্বের 3য় বৃহত্তম হিন্দু মন্দির। 2019 সালে প্রয়াগ কুম্ভ মেলার সময় মন্দিরটির একটি মডেল প্রদর্শন করা হয়েছিল এই কুম্ভ মেলাতে। মন্দিরটির মূল কাঠামো একটি উঁচু মঞ্চের উপর নির্মিত। এটা 3 তলা। এই গর্ভের প্রবেশের দ্বারের মাঝখানে 5টা মণ্ডপ আছে। 3টি মণ্ডপ প্রথমত হলো কুণ্ডু, নৃত্য এবং রং, এবং অপর পাশে কীর্তন ও প্রার্থনার জন্য 2টি মণ্ডপ। নগর শৈলীতে মণ্ডপগুলো শিখরা দ্বারা সজ্জিত করা হয়েছে। সবচেয়ে উঁচু শিখরটি হলো গর্ভগৃহের। মন্দিরের ভেতরে মোট 366খানা স্তম্ভ আছে, যার মধ্যে শিব, বিষ্ণুর 10ম অবতার, 64 জন 64 যোগিনী, দেবী সরস্বতীর 12খানা অবতারের অন্তর্ভুক্ত করার জন্য প্রত্যেকটি স্তম্ভে 16টি করে মূর্তি আছে। যখন রাম মন্দিরের খনন কার্য শুরু হয় তখন মাটির নিচ থেকে শিবলিঙ্গ, ভাঙা মূর্তি এবং স্তম্ভ খুঁজে পাওয়া গেছিল। মোটামুটি জার্নিটা এতটা ভালো ছিল, আরও ভালো হতে চলেছে হয়তো। অ্যান্ড এখানের ভাইব তোমরা দেখতে পাচ্ছ, সবাই কতটা এক্সাইটেড। তো এবার তোমাদের আমি একটু প্ল্যানটা ব্রিফ করি যে আমি কিভাবে প্ল্যানটা সেট করেছিলাম, যেখানে তোমরা বানারসও ঘুরতে পারবে, রাম মন্দিরও দেখতে পারবে। আমি ধরেছিলাম বুধবার দিন রাত্রিবেলা মুম্বাই মেল ধরে আমি একদম সকালবেলা পৌঁছে গেছিলাম দীনদয়াল থেকে আমি চলে এসেছিলাম বানারসে 2 দিন কাটালাম। 2 দিন কাটানোর পর কাল রাত্রিবেলা, মানে ভোর রাত্রিবেলা, আজকে জম্মু তাবি ধরে রাত 2:50 ট্রেন ছিল, চলে এলাম এখানে। আমাদের নামানোর কথা ছিল সকাল 6টা 20-তে, বাট সেটা নামাইনি। সেটা নামালো একটু লেট করে, অনেকটাই লেট করে নামালো হলো কি 8টা নাগাদ। মন্দির থেকে স্টেশনের ডিস্টেন্স হলো মাত্র 1 থেকে 1.5 কিলোমিটার। পায়ে হেঁটে বিন্দাস চলে আসতে পারবে তোমরা। চলে এলাম, এসে জাস্ট ফোন অ্যান্ড ব্যাগ রাখলাম, খুব তাড়াতাড়ি দর্শন হয়ে গেল। এখন বাজে পাক্কা 10টা 10। ভাবো, ওইটুকুনি সময়ের মধ্যে দর্শন হয়ে গেল, পুরো রাম মন্দিরও কভার হয়ে গেল।
এবারে যদি তোমরা এখান থেকে বানারস ফিরতে চাও, অনেকগুলো ট্রেন অ্যাভেলেবেল আছে, এখান থেকে তোমরা বানারস যেতে পারো। এবার তোমরা যদি এখান থেকে লখনৌ এক্সপ্লোর করতে চাও তাহলে লখনৌ এক্সপ্লোর করতে পারো। তো দেখো, এই ছিল মোটামুটি রাম মন্দিরের ব্লগ। যতটুকুনি বাইরে থেকে কভার করা সম্ভব করতে পেরেছি, কারণ ভেতরে একদমই অ্যালাউ নেই। তাও কয়েকজনের কাছে দেখছিলাম, জানি না তাদের কাছে স্পেশাল পারমিশন আছে কিনা বা অন্য কোনো ব্যাপার আছে কিনা, জানি না, আমি জানতেও চাইনি। মন থেকে যেটা মানে ভক্তি করে যেটা করতে এসেছিলাম সেটাই করেছি। আর মানুষের ভিড় কিন্তু লেগেই আছে, কন্টিনিউ মানুষের ভিড় এখানে লেগে আছে। তো এই হলো ব্যাপার। তো চলো টাটা, দেখা হবে আবার নেক্সট ব্লগে, নেক্সট কোনো জায়গায়। টাটা।